Hello, my dear students of 19, especially 10, who are the candidate of SSC exam. In the last class, I discussed your transformation of sentences, and today I also discussed that topic because it's a long and difficult topic of all of you, and it's a most important topic all of us. So, আমাদেরকে এটা খুব গুরুত্বের সাথে দেখতে হবে এবং আমরা গত ক্লাসে এটার কিছু রুলস শিখেছিলাম এবং তোমাদের আপত্তিতে এটা যদি আমরা ক্লাসে করেছি কিন্তু তোমাদের একান্ত চাওয়া যে আমরা যেন এটা আরেকবার করি, দ্যাটস ওয়াই আমি আরবার এটা শুরু করেছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আচ্ছা দেখো, এটা একটা বড় টপিক, অনেক বড় টপিক। এই টপিকের মানে শেখার জন্য আমাদের অনেকগুলি গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, যে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স চিনি কিনা, অ্যাফার্মেটিভ, নেগেটিভ চিনি কিনা, ডিগ্রি চিনি কিনা, অ্যাডজেক্টিভের প্রকারভেদগুলি চিনি কিনা, আমরা এগুলি গত ক্লাসে আলোচনা করেছিলাম। কিন্তু আমরা যেহেতু সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডই সবচাইতে বেশি প্রবলেম ফেস করতেছি, দ্যাটস ওয়াই তোমাদের আপত্তি কথা মতো আমি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডই আবার করাচ্ছি। গত ক্লাসে আমরা একটা রুলস আলোচনা করেছিলাম, আজকে বাকি কিছু রুলস আলোচনা করব যতদূর সম্ভব। অবশ্যই বাসায় প্র্যাকটিস করতে হবে। ইংলিশ মানেই প্র্যাকটিস। যদি ইংরেজি শিখতে চাও প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ প্র্যাকটিস ছাড়া ইংরেজি শেখা ইম্পসিবল। বাসায় আছো, প্রচুর সময় হাতে আছে, সুতরাং কেউ সময় নষ্ট করবে না। বা তোমার বই, তোমার নির্ধারিত গাইড বই অথবা তুমি বোর্ড কোশ্চেন যেখান থেকে সলভ করো, তুমি রুলসের সাথে মিলিয়ে সলভ করো। যদি কোথাও ডিফিকাল্টিস পাও তাহলে তুমি অবশ্যই মেসেঞ্জার গ্রুপে অথবা স্কুলের পেজে যেখানে এই ভিডিও আপলোড করা থাকবে সেখানে কমেন্টস করবে, জানাবে, নিশ্চয়ই আমরা সমাধান করার চেষ্টা করব। ইন স্পাইট অফ, দেখো, in spite of or despite, in spite of or despite, in spite of or despite অর্থ কি? সত্ত্বেও। in spite of or despite, in spite এর সাথে যদিও অফ হয় কিন্তু despite এর সাথে কখনো অফ হবে না। despite এর সাথে কি হবে না? অফ হবে না। এরপরে হবে though, although, কম্পাউন্ডে কি হবে? বাট। যেহেতু কন্ট্রাডিক্টরি সেন্টেন্স, কন্ট্রাডিক্টরি সেন্টেন্সে কম্পাউন্ডে বাট হয়। এখন খেয়াল করে দেখো, যদি কমপ্লেক্স বা সেন্টেন্সে দো অথবা অলদো দিয়ে কোনো সেন্টেন্স গঠিত থাকে তাহলে সেটা যখন আমরা সিম্পল করব তখন সেখানে ইনস্পাইট অফ অর ডেসপাইট ব্যবহার করতে পারবো। আবার অ্যাট দ্য সেম ওয়েতে কম্পাউন্ড সেন্টেন্সের যেই সেন্টেন্সটাতে বাট দিয়ে যুক্ত আছে দ্যাট মিনস সেটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। যদি কম্পাউন্ড সেন্টেন্স হয় সেটাকে যদি আমরা সিম্পল করতে চাই তাহলে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট ব্যবহার করতে পারবো। আবার যদি কমপ্লেক্স করতে চাই তাহলে বাট তুলে দিয়ে দো অলদো দিয়ে আমাকে সেটা সাজিয়ে লিখতে হবে। আমরা দেখো একটু এক্সাম্পল করি, আমার মনে হয় এক্সাম্পল করলে তুমি ভালো করে বুঝতে পারবে। আসলে ইংরেজি মানে প্র্যাকটিস, ইংরেজি মানে এক্সাম্পল, মানে অনেক যদি প্র্যাকটিস করো, অনেকগুলি এক্সাম্পল দেখো তাহলে তোমার সেটার জন্য শিখতে এবং ভালো হবে। একটু লিখে নিচ্ছি কোনটা কোন সেন্টেন্স। লিখবো আমরা এখানে খেয়াল করব, অবশ্যই খেয়াল করবো যে আমরা অনেকগুলি রুলস একসাথে করে লিখছি। সুতরাং আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমরা কখন কোনটা থাকলে কোনটা লিখব। ডিসপাইট হি ইজ পুয়ার, আচ্ছা দেখো, ডেসপাইট বিং পুয়ার হি ইজ অনেস্ট। আমরা এখানে একটা সিম্পল সেন্টেন্স, যে এখানে কিভাবে সিম্পল সেন্টেন্স আছে, এতগুলি শব্দ আছে, আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে সিম্পল সেন্টেন্স কোনটা। সিম্পল সেন্টেন্সে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে এবং একটা মাত্র সাবজেক্ট থাকবে
এছাড়া বাকি যেগুলি থাকবে, যদি অনেকগুলি ভার্বও থাকে সেগুলি নন ফাইনাইট ভার্ব হবে। এখানে নন ফাইনাইট ভার্ব বিং একটা ভার্ব ঠিক, কিন্তু এটা নন ফাইনাইট ভার্ব, এইটুক দিয়ে কোনো অর্থ প্রকাশ করতে সে পারে না। এইটা আমরা যদি লিখি ডেসপাইট বিং পুয়ার হি ইজ অনেস্ট, যদিও সে মানে গরিব কিন্তু সে সৎ। আমরা কিন্তু ব্যবহার করব কম্পাউন্ডে, কিন্তু আমরা এখানে বলতে পারি যদিও সে গরিব তাও সে সৎ। এটা একটা সিম্পল সেন্টেন্স। এখন এই সেন্টেন্সটা যদি আমরা কমপ্লেক্স করি তাহলে কীভাবে করব? আমরা উপরের রুলসে লিখে দিয়েছি, যদি মানে ইনস্পাইট অফ অর ডেসপাইট থাকে তাহলে যদি আমরা সেটা কমপ্লেক্স করতে চাই তাহলে দো অলদো দিয়ে সেটা করতে পারবো। একটু চেষ্টা করলে মনে হয় তোমরাও করতে পারবা, কিন্তু তারপর আমি করে দিচ্ছি। দেখো, দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। খেয়াল করে দেখো, আমি বলেছিলাম যে ডেসপাইট আছে, আমরা এই ডেসপাইটটাকে তুলে দিয়ে এই অংশটাকে ভাগ করে আবার আমরা নতুন একটা সেন্টেন্স তৈরি করলাম। সেন্টেন্স মানে বাক্যাংশ তৈরি করলাম। এখানেও একটু কথা আছে, এটা একটা সাবঅর্ডিনেট বাক্যাংশ যার স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না। এখানে মানে ইনডিফিনিট ক্লোজ হচ্ছে হি ইজ অনেস্ট, সে সৎ, এটা সে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে। সুতরাং কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে একটি প্রিন্সিপাল ক্লোজ, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে দো হি ইজ পুয়ার এটুকু হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লোজ, আর হি ইজ অনেস্ট এটা একটা প্রিন্সিপাল ক্লোজ। তাহলে আমরা দেখলাম যে ডেসপাইট থাকলে কী হবে, ডেসপাইট থেকে দো অলদো দিয়ে আমরা এখানে দুটোর যে কোনোটা ব্যবহার করা যাবে। ডেসপাইট না ব্যবহার করে যদি আমি এখানে ইনস্পাইট অফ ব্যবহার করি সেটাও করা যাবে। সুতরাং ডোন্ট বি বদার্ড অ্যাবাউট ইট, বিকজ এখানে অর দেওয়া আছে, দুটোই সেম জিনিস, দো এবং অলদো। এবার আমরা কম্পাউন্ড করব। নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো কীভাবে আমরা কম্পাউন্ড করব। হ্যাঁ, হি ইজ পুয়ার বাট অনেস্ট। দেখো কত সহজভাবে একটা সেন্টেন্স। হি ইজ পুয়ার, সে গরিব, বাট অনেস্ট। বাট অনেস্টের আগে আমরা যদি চাই এখানে হি ব্যবহার করতে পারি, ইজ ব্যবহার করতে পারি, কিন্তু আমরা যেহেতু একই সেন্টেন্স, একই সাবজেক্ট, একই ভার্ব ব্যবহার করবো, দ্যাটস ওয়াই আমরা এটাকে উজ্জ্ব রেখে শুধুমাত্র দুটো অ্যাডজেক্টিভ ব্যবহার করে তার অবস্থানটা আমরা জানিয়ে দিলাম। হি ইজ পুয়ার, সে গরিব, বাট কিন্তু সে খুব সৎ। দেখো আমরা পরবর্তী রুলসে চলে যাচ্ছি। আমরা সেখানেও মানে একই নিয়মে লিখব, সেজন্য আমি এটা মুছিনি। যে যদি কোনো সেন্টেন্সের শুরুতে ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ থাকে, ভার্ব প্লাস আইএনজি যুক্ত থাকে, তাহলে সেখানে সিন্স অথবা অ্যাজ ব্যবহার করা যাবে এবং কম্পাউন্ডে আমরা সেখানে অ্যান্ডসও ব্যবহার করতে পারবো। একটু খেয়াল করে দেখো, আমরা কিন্তু চাইলে এই রুলসগুলিকে ভেঙে 6 বার লিখতে পারি, সেই জন্য এগুলি ছোট করে দিয়ে দেওয়া এবং সেগুলিকে মুখস্থ করে অবশ্যই মাথায় রাখতে হবে, যাতে আমরা এই 6টা রুলস একইভাবে একটা জিনিস দেখলে যেন আমরা 6টা রুলস মনে করতে পারি। ভার্ব প্লাস আইএনজি যুক্ত কোনো সেন্টেন্স যদি দেওয়া থাকে, শব্দ যদি কোনো সেন্টেন্সের শুরুতে দেওয়া থাকে, তাহলে সেটা আমরা কমপ্লেক্স করার সময় সিন্স অথবা অ্যাজ ব্যবহার করব, কম্পাউন্ডের সময় কি ব্যবহার করব, অ্যান্ডসও ব্যবহার করব। আমি দেখো এক্সাম্পল লিখছি। being punished he wept। দেখো শাস্তি পেয়ে সে কান্না করছে, শাস্তি পেয়ে সে কান্না করছে। এই যে আমাদের প্রথম শর্ত ছিল ভার্বের প্লাস আইএনজি যুক্ত যদি হয় তাহলে সেটাকে যদি আমরা কমপ্লেক্স করি কীভাবে করব, কম্পাউন্ড করলে কিভাবে করব। তাহলে এই সেন্টেন্সের শুরুতে কি দেওয়া আছে, এই সেন্টেন্সের শুরুতে বিং দেওয়া আছে, দ্যাট মিনস ভার্ব প্লাস আইএনজি যুক্ত ফর্ম। সুতরাং এটাকে আমরা কমপ্লেক্স কীভাবে করব অবশ্যই বুঝে ফেলেছো এতক্ষণে, কেউ কেউ হয়তো করেও ফেলেছো। অ্যাজ হি ওয়াজ পানিশড। আচ্ছা একটু খেয়াল করো, এখানে এটা কিন্তু পাস্ট টেন্সে আছে, দ্যাটস ওয়াই আমি যখন এটাকে আবার কমপ্লেক্স করতেছি সেটাও পাস্ট টেন্সে লিখছি, এটা কিন্তু মাথায় রাখতে হবে।
as he was punished he wept. আচ্ছা, as he was punished যেহেতু সে শাস্তিপ্রাপ্ত হয়েছে সেহেতু কারণে সেই কারণে he wept মানে সে কান্না করছে। তাহলে আমরা বুঝলাম যে বিং বা কোনো ভার্ব প্লাস আইএনজি যুক্ত ফর্ম যদি কোনো সেন্টেন্সের শুরুতে থাকে সেটাকে দিয়ে যদি আমরা কমপ্লেক্স করতে চাই তাহলে আমরা সেখানে দুটো ভাগ করে সিন্স অথবা অ্যাজ দিয়ে আমরা সেটাকে কমপ্লেক্স করতে পারবো কজালিটি বোঝালে। এখন দেখো এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, একটা প্রিন্সিপাল ক্লজ আছে। অবশ্যই যদি তুমি ক্লোজ শিখতে চাও তাহলে এগুলিও খেয়াল করলে কিন্তু তোমার অনেকগুলি ক্লোজ শেখা হয়ে যাবে। আর তুমি যদি ক্লোজ না বুঝো ভালো করে তাহলে কিন্তু তুমি বুঝতেই পারবা না সেন্টেন্সটা কোন ফর্মে আছে, কোন ফর্মে রূপান্তর করবা সেটা তো পরে, আগে তোমাকে বুঝতে হবে সেন্টেন্সটা কোন ফর্মে আছে। ওকে, আমরা দেখলাম যে অ্যাজ হি ওয়াজ পানিশড যেহেতু সে শাস্তিপ্রাপ্ত হয়েছে হি ওয়েপ সে কান্না করছে। এখন আমরা লিখব হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। হি ওয়াজ punished and so he wept. আচ্ছা, অ্যান্ড আর অ্যান্ডসোর মধ্যে পার্থক্য কি? অ্যান্ড মানে এবং অ্যান্ডসো মানে কজালিটি বা কারণ বোঝাবে। যখন একটি ঘটনার কারণে আরেকটি ঘটনা ঘটে তখন আমরা অ্যান্ডসো ব্যবহার করতে পারি। অ্যান্ড দিলেও এখানে হবে, ভুল হবে না, কিন্তু অ্যান্ডসো ব্যবহার করলে বেশি যুক্ত মনে হবে। হি ওয়াজ পানিশড যেহেতু সে শাস্তি পেয়েছিল, অ্যান্ড সো সুতরাং হি ওয়েট সে কেঁদেছিল, সে কান্না করতেছিল। তাহলে আমরা দেখলাম, যদি একটু খেয়াল করো, যদি এটাকে বলা হয় সিম্পল করতে, এই সেন্টেন্সটাকে যদি সিম্পল করতে বলে তাহলে আমরা কিভাবে করব? প্রথম অংশের বিভাগ বসিয়ে সেটার সাথে আইএনজি যুক্ত করব এবং একটাকে ফাইনাইট ভার্ব রেখে সেটাকে চেঞ্জ করব। তোমরা জানো এটা একটা বড় চ্যাপ্টার, আমরা পরবর্তী সময় নষ্ট না করে পরবর্তী রুলসে চলে যাচ্ছি। প্লিজ সবাই বাসায় প্র্যাকটিস করবে, বেশি বেশি প্র্যাকটিস করবে, এখন আর সময় বেশি নেই। পরিস্থিতি স্বাভাবিক হলে স্কুল খুললে তোমাদের পরীক্ষারও মানে শুরু হয়ে যাবে, সুতরাং কেউ সময় নষ্ট করবে না, একটু পড়াশোনা করবে। আচ্ছা, এর পরবর্তী রুলসে আমরা যাচ্ছি। যদি সিম্পল সেন্টেন্সে এনাফ অথবা টু টু থাকে তাহলে কমপ্লেক্সে সেটা সো দ্যাট এবং কম্পাউন্ডে কি হবে বলো দেখি? সরি, যদি সিম্পলে এনাফ অথবা টু হয় কমপ্লেক্সে সেটা সো দ্যাট এবং কম্পাউন্ডে ভেরি এন্ড আমরা ব্যবহার করব। অ্যাকচুয়ালি কম্পাউন্ড সেন্টেন্সগুলি খুব ইজিলি আমরা আইডেন্টিফাই করতে পারি, কারণ কম্পাউন্ড সেন্টেন্স লিখতে আমাদের দরকার হয় কোঅর্ডিনেটিং কনজাংশন, আর আমাদের ব্যবহারযোগ্য কোঅর্ডিনেটিং কনজাংশন খুবই অল্প। সুতরাং আমরা অ্যান্ড বাট অর এই যে সিম্পল কনজাংশনগুলি সবাই চিনি, সুতরাং কম্পাউন্ডটা আমরা খুব সহজে নির্ণয় করতে পারি। আর এই জন্য আমাদেরকে সিম্পল এবং কমপ্লেক্সকে নির্ণয় করার জন্য একটু মাথায় রাখতে হবে যে কখন সিম্পল কোনটাতে হয়, কেন কমপ্লেক্স হয়, কিভাবে করতে হয়। আচ্ছা, এটার অর্থ আসলে কি? টু একটু বেশি। তাহলে আমরা যদি এক্সাম্পল দিই তাহলে ক্লিয়ার হবে ব্যাপারটা। দেখো, শি ইজ টু উইক টু ওয়ার্ক। একটু খেয়াল করে দেখো, টু এটা একটা নেগেটিভ অর্থ দেয়। এই শব্দগুলি কি অর্থ দেয়? নেগেটিভ অর্থ দেয়। যেখানে একটু বেশি, যার বাংলা অর্থ হচ্ছে যে একটু বেশি। আচ্ছা, শি ইজ টু উইক টু ওয়ার্ক, সে এতই দুর্বল যে সে হাঁটার জন্য সে পারতেছে না, মানে এত দুর্বল। আমরা যখন সিম্পল সেন্টেন্সই করছি
তখন দেখো হি ইজ টু উইক টু ওয়াক। আমরা যদি একটু চেষ্টা করে দেখি কমপ্লেক্স, তাহলে কীভাবে হবে? টু ডট ডট টু এর পরিবর্তে সো ডট ডট দ্যাট বসবে। শি ইজ সো উইক দ্যাট she can't walk। আচ্ছা, এই যে আমরা সো ব্যবহার করলাম, এখানে দ্যাট ব্যবহার করলাম, এই দুটো ব্যবহার করে আমরা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করলাম। আমি প্রথমেই বলেছিলাম টু ডট ডট টু নেগেটিভ অর্থ প্রদান করে, আর এইটার কারণেই দেখো আমরা এখানে ক্যান নট ব্যবহার করেছি। যখন এটাকে ভেঙে লিখেছি তখন সেখানে কি লিখেছি? ক্যান নট ব্যবহার করেছি। আচ্ছা, এটা প্রেজেন্ট টেন্সে আছে, সেই জন্য আমরা ক্যান নট ব্যবহার করেছি। অবশ্যই টেন্স মাথায় রাখতে হবে কোনটা কোন টেন্সে আছে। সিম্পল যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে কমপ্লেক্স করার সময় সেটা প্রেজেন্ট টেন্সে করব। তাহলে শি ইজ সো উইক, সে খুবই দুর্বল, দ্যাট যে শি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। এবার কম্পাউন্ডে কি হবে? শি ইজ ভেরি উইক, she is very weak and she can't walk। আচ্ছা, দুটো সেন্টেন্স কিন্তু দেখতে প্রায় একই রকম, কিন্তু এই যে এই সেন্টেন্সটা মানে এখানে কিন্তু দুটো সেন্টেন্স আলাদা আলাদা অর্থ প্রকাশ করতে পারবে না, একটা সেন্টেন্স অর্থ প্রকাশ করতে পারবে। এই জন্য সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যেটা যুক্ত থাকবে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, আর কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যেটা যুক্ত থাকবে সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, শুরুতে যদি উইদাউট থাকে তাহলে সেটাকে আমরা ইফ অথবা ইনকেস ব্যবহার করতে পারি, আর হচ্ছে কম্পাউন্ডে সেটাকে আমরা কি ব্যবহার করতে পারি? অর ব্যবহার করতে পারি। আমরা ইফের জন্য কিন্তু আমি পুরো আলাদা ক্লাস নিয়েছি তোমাদের, ইফ কখন কোথায় কিভাবে ব্যবহৃত হয় আমরা সেই দিকে এখন আর যাব না। কিন্তু যদি ইফযুক্ত সেন্টেন্স থাকে কমপ্লেক্সে তাহলে সেটাকে যদি সিম্পল করতে হয় তাহলে আমরা উইদাউট লিখে করব, আর যদি সেটাকে কম্পাউন্ড করতে হয় তাহলে অর লিখে করব। অবশ্যই তিনটা রুলস একই সাথে মাথায় রাখতে হবে, যাতে অরযুক্ত সেন্টেন্স থাকলে আমরা সেটা কমপ্লেক্স কীভাবে করতে পারবো সেটাও মাথায় থাকে, এবং সিম্পল কীভাবে করব সেটাও যেন মাথায় থাকে। অবশ্যই এটা মুখস্থ করবে। তাহলে without reading you খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, উইদাউট রিডিং ইউ উইল ফেল। যদি তুমি পড়াশোনা ব্যতীত তুমি ফেল করবে, এটা যেমন চিরন্তন সত্য কথা, তেমন চিরন্তন সত্য কথা গত 6 মাস স্কুল বন্ধ, তোমরা যেন বাসায় পড়াশোনা কন্টিনিউ করো প্লিজ। স্কুল খুলে ফেললে তোমাদের ফর্ম ফিল আপ হয়তো শুরু হয়ে যাবে, তখন আসলে এতটা সুযোগ তোমরা পাবা না যত 6 মাসের মতো। সুতরাং তোমাদের নিজের মানে চেষ্টাটুকু নিজেদেরকে করতে হবে। যেইটুকুতে প্রবলেম আমরা সবাই চেষ্টা করছি সব ক্লাস তোমাদের আপলোড করার জন্য, এবং তোমাদের কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাদেরকে ফোন করবে। কিন্তু তোমরা বাসায় একটু আল্লাহর রাস্তে পড়াশোনা করবে, কারণ পড়াশোনা ব্যতীত আসলে কিছু সম্ভব হবে না। ঠিক আছে, দেখো সিম্পলে যদি উইদাউট থাকে তাহলে আমরা কমপ্লেক্সে সেটা কীভাবে করব, কম্পাউন্ডে কীভাবে করব। আমি কিন্তু উপরে নিয়ম দিয়ে দিয়েছি, তোমরা যদি ট্রাই করো তাহলে নিজেই করতে পারবা, আমি না লিখলেও তোমরা করতে পারবা। কারণ আমরা বলছি যে উইদাউট যদি থাকে সিম্পলে তাহলে সেটা কমপ্লেক্স করার জন্য কি ব্যবহার করব? ইফ অথবা ইনকেস ব্যবহার করব। যদি ইফ করি, ইফ ইউ ডোন্ট রিড if you don't read you will fail। আচ্ছা, if you don't read you will fail, যদি তুমি পড়াশোনা না করো তাহলে তুমি ফেল করবা। এখানেও ওই মানে ক্লোজ দিয়ে আর কথা না বলি, if you don't read you will fail, যদি তুমি পড়াশোনা না করো তাহলে তুমি কি করবে? ফেল করবে। এটাকে আমরা কম্পাউন্ড কিভাবে করব? যদি চাই read or
ইউ উইল ফিল। আচ্ছা দেখো রিড লিখেছে ইউ, ইউ সবসময় সেকেন্ড পার্সন, আমরা অনেক সময় ইউকে সাইলেন্ট রাখতে পারি। এখানে দেখো রিড, রিড অর ইউ উইল ফিল দুটো শব্দ দিয়ে, মানে রিড একটা শব্দ দিয়ে কিন্তু একটা পার্ট হয়ে গেছে, একটা ক্লোজ হয়ে গেছে। আর এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, রিড অর ইউ উইল ফেল, তুমি পড়ো না হয় তুমি ফেল করবে। তাহলে আমরা দেখলাম যে যদি অযুক্ত বাক্য থাকে তাহলে সেটাকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই তাহলে ইফ বা ইনকেস ব্যবহার করব। আর এরপরে অযুক্ত বাক্যকে যদি আমরা সিম্পল করতে চাই তাহলে আমরা কি ব্যবহার করব? উইদাউট ব্যবহার করব। উইদাউটের পরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম হবে। উইদাউটের পরে অবশ্যই ভার্বের সাথে টু ছাড়া সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম হয়। টু ছাড়া সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম হয়। আচ্ছা দেখো আমরা আরও কিছু রুলস প্র্যাকটিস করি। আসলে ইংরেজি প্র্যাকটিসেরই ব্যাপার। অ্যাট দ্য টাইম when এবং যদি থাকে অ্যান্ড। এখন আমরা এইবার হচ্ছে আমরা সিম্পলটা আগে লিখবো না, সিম্পলটা পরে লিখব। হি ও when it was raining। দেখো আমি এবার কমপ্লেক্সটা আগে লিখলাম, কমপ্লেক্সটা আগে লিখলাম কারণ হচ্ছে যে দেখো তুমি এটাকে সিম্পল করতে পারো কি না। হি ও কাপ সে জেগে উঠলো হোয়েন যখন ইট ওয়াজ রেইনিং, যখন বৃষ্টি হচ্ছিল তখন সে জেগে উঠলো। তাহলে আমরা এটাকে সিম্পল কিভাবে করব একটু চেষ্টা করি, মাথায় নেই তাহলে দেখবা যে করতে পারবো। হি ও কাপ at the time of raining। ওকে, আমি একটু আগেই বলেছিলাম সকল প্রিপোজিশনের পরে হচ্ছে আইএনজি যুক্ত ফর্ম হয়। তোমরা এটা আমার যদি মাথায় রাখো তাহলে হি woke up at the time of raining, তখন বৃষ্টি হচ্ছিল তখন সে ঘুম থেকে উঠল। এখন এটাকে যদি আমরা কম্পাউন্ড করতে চাই তাহলে আমরা কি লিখব? ইট ওয়াজ রেইনিং অ্যান্ড হি woke up। দেখো আমার বারবারই বলছি একটা কথা, আমি যে কি পয়েন্টগুলি লিখে দিচ্ছি এগুলিকে মনোযোগ দিয়ে দেখবে, দেন আর কোনো প্রবলেম হবে না। আরেকটা রুলস আলোচনা করে আমি আমার আলোচনা শেষ করব। আশা করি বাসায় সবাই প্র্যাকটিস করবে এবং হচ্ছে প্র্যাকটিস মানে রুলস দেখবে এবং প্র্যাকটিস করবে তোমার কপিতে, যাতে তুমি ভুলগুলি এখন সংশোধন করতে পারো, সামনে তোমাদের পরীক্ষা। দেখো কোনো সিম্পল সেন্টেন্সে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেটাকে আমরা দ্যাট অথবা হুইচ দিয়ে, রিলেটিভ প্রোনাউন দিয়ে, হুইচ দিয়ে আমরা কমপ্লেক্স করতে পারি এবং সেটাকে কম্পাউন্ড করতে পারি। ইট ওয়াজ আ রেড বল। আচ্ছা এটা একটা সিম্পল সেন্টেন্স, আমরা সবাই বুঝতে পারছি। ইট ওয়াজ আ রেড বল, এই যে রেড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা যদি এই সেন্টেন্সটাকে ভাঙি তাহলে এই অ্যাডজেক্টিভটাকে ধরি আমরা ভাঙতে পারবো। ইট ওয়াজ আ বল যদি আমরা লিখি ইট ওয়াজ আ বল হুইচ ইজ রেড, মানে এটা একটা বল যেটা কি রঙের? লাল রঙের। যদি আমরা সেটাকে কম্পাউন্ড করি ইট ওয়াজ আ বল অ্যান্ড কম্পাউন্ড কি হবে? ইট ওয়াজ আ বল অ্যান্ড ইট ওয়াজ রেড।
ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। দেখো তাহলে সিম্পলি যদি অ্যাডজেক্টিভ দেওয়া থাকে আর কিছু না দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা ভেঙে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে আমরা সেটাকে হচ্ছে কমপ্লেক্স করতে পারবো। ইট ওয়াজ আ বল হুইচ ওয়াজ রেড, এবং সেটাকে আমরা কম্পাউন্ড করতে গেলে ইট ওয়াজ আ বল অ্যান্ড ইট ওয়াজ রেড। সুতরাং আমরা বুঝতে পারলাম যে কীভাবে কমপ্লেক্স সেন্টেন্স থেকে কম্পাউন্ড করতে হয়, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তিনটা রুলসকে অনেকগুলি রুলস আমরা আলোচনা করেছি। যদি কোনো সমস্যা থাকে পরবর্তী ক্লাসে আবার বাকি সমস্যা নিয়ে আলোচনা করব। ভালো থাকবে সে পর্যন্ত। আল্লাহ হাফেজ। নিরাপদ দূরত্ব বজায় রাখবে।